আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা বিএনপির। দিনাজপুর, বগুড়া এবং ফেনী থেকে লড়বেন খালেদা জিয়া এবং বগুড়া 6 আসনের তারেক রহমান। এনসিপির শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক প্রার্থী তালিকা। ঢাকায় লড়বেন নাহিদ, তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটোয়ারি। পঞ্চগড়ে সার্জিস, রংপুরে আক্তার আর কুমিল্লায় হাসনাত। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতে আমিরের। দ্রুতই প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। এবং কুড়িগ্রামের রৌমারীতে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে নিম্নমানের চাল বিতরণ করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসনে লড়বেন। আর প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া 6 আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। রাজধানীতে 6টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। সমমনা ও জোটের প্রার্থীদের আসনও আপাতত ফাঁকা রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 237 আসনে দলের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে লড়বেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে প্রার্থী হওয়ার মাধ্যমে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাজধানীতে ফাঁকা রাখা হয়েছে 6টি আসন। প্রার্থী দেয়া হয়েছে নবীন প্রবীণের সমন্বয়ে। ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবীউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 9 পরে ঘোষণা করা হবে, ঢাকা 10 পরে ঘোষণা করা হবে, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 13 পরে ঘোষণা করা হবে, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 17 পরে ঘোষণা করা হবে, ঢাকা 18 পরে ঘোষণা করা হবে, ঢাকা 19 ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 20 পরে ঘোষণা করা হবে। দলের ভিআইপি ও আলোচিত প্রার্থীদের সবাই আছে মনোনয়নের তালিকায়। কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নরসিংদী 2 ডক্টর মঈন খান, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমদ, ভোলা 3 মেজর হাফিজউদ্দিন আহমেদ, দিনাজপুর 6 AZM জাহিদ হোসেন, সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ টুকু, নোয়াখালী 2 জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু, ফেনী 3 আব্দুল আউয়াল মিন্টু, লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, জামালপুর 1 রশিদুজ্জামান মিল্লাত, নাটোর 2 রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী 2 মিজানুর রহমান মিনু, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু, কিশোরগঞ্জ 5 অ্যাডভোকেট ফজলুর রহমান, চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী, চাঁদপুর 1 এহসানুল হক মিলন, নেত্রকোনা 4 লুৎফুজ্জামান বাবর ও সিলেট 2 আসনে লড়বেন তাহসিনা রুশদীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোট ও সমমনাদের সাথে আসন সমঝোতা সহ নানা কারণে 63টি আসন ফাঁকা রাখা হয়েছে। তবে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানান মির্জা ফখরুল। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনে দলীয় মনোনয়ন পাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দলটির সদস্য সচিব আক্তার হোসেন অনানুষ্ঠানিকভাবে এনসিপির শীর্ষস্থানীয় প্রার্থীদের মনোনয়ন তালিকা সংবাদ মাধ্যমকে জানান। পরে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আক্তার হোসেন লড়ছেন রংপুর ৪ আসন থেকে। এছাড়া ঢাকা ৯ থেকে তাসনিম জারা, ঢাকা ১৮ নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা ১৪ আরিফুল ইসলাম আদি, পঞ্চগড় ১ সার্জিস আলম, কুমিল্লা ৪ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী ৬ হান্নান মাসুদ, নরসিংদী ২ সরোয়ার তুষার এবং নারায়ণগঞ্জ ৪ থেকে লড়বেন আবদুল্লাহ আল আমিন। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতেই পারে, তবে মতবিরোধ কাম্য নয়, এমন মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি। ১৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। পবিত্র ওমরা পালন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত করায় সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। আমি আমির নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য। এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। সরকার ৭ দিনের মধ্যে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়ায় আমিরে জামাত বলেন তাদের দলের নায়েবে আমির আরও আগেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বিএনপিকে। ১ সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো, এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা এই কি বলে সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। বিএনপি ২৩৭ জন সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণার ১ বছর আগেই আঞ্চলিকভাবে জামাত সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছে। একথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন দ্রুতই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর মতভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যায়িত করেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। এদিকে আমিরের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেটে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় সাতখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পচা এবং দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে। আর এসব পচা চাল সরবরাহ করে উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার এবং মিল মালিকদের দুষছেন সেই কর্মকর্তা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বছরে 5 বার দেশের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি 30 কেজি করে চাল মাত্র 15 টাকা দরে বিক্রি করে সরকার। তবে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সুবিধাভোগীদের পচা ও দুর্গন্ধযুক্ত চাল দেয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। খাওয়ার অনুপযোগী হওয়ায় এসব চাল গবাদি পশুকে খাওয়াচ্ছেন তারা। সম্প্রতি উপজেলার সরকারি গুদাম থেকে নিম্নমানের চাল সহ 2টি ট্রাকও আটক করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে এসব চাল কেনা ও গুদামজাত করেছেন রৌমারী খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এবারও চাল তুলতে গেছি, এবারও এই পচা চাল দিছে, এটা খাওয়ার অনুপযোগী। সমস্যা মনে করেন মোটা চাউল গন্ধ হয়, এগুলা খাইলে পারে পেটে অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এ ঘটনায় প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেয় ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন এক চালকল মালিক। তবে শাস্তি না দিয়ে তাকে বদলি করে কর্তৃপক্ষ। বারবার আমরা
এসিডিটিকে অনুরোধ করে বলছি যে আমাদেরকে মন্দ চাউল দিয়ে না, কিছু কিছু মানুষ এরকম আছে আমাদের সাথে যে আচরণগুলো করে মন্দ চাউলের জন্য, সেটা আমরা মানুষ হিসাবে গণ্য হই না। অভিযুক্ত এক খাদ্য গুদাম কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে অস্বাভাবিক লেনদেনের প্রমাণও। তবে দুর্নীতির কথা অস্বীকার করে ডিলার ও মিলারদের দুষছেন এই কর্মকর্তা। এই চালটা হলো আমি এখান থেকে ডেলিভারি দিয়েছি, এখন বাইরে দেওয়ার পর আমার দায়িত্ব থাকে। এদিকে তার স্থলাভিষিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার রায় এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফিলিপাইন জাতের উচ্চ ফলনশীল আখ চাষ করে সাফল্য পেয়েছেন মাগুরার কৃষকরা। ফরিদপুরেও আখের বাম্পার ফলন। কৃষি বিভাগ বলছে দেশে পর্যাপ্ত আখ উৎপাদন হলে চিনি আমদানিতে সরকারকে বাড়তি খরচ করতে হবে না, সচল থাকবে দেশের চিনি কলের টাকা। মাগুরা ও ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন মিজান শাহজান। মাগুরায় ১৫৭ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। শ্রীপুর উপজেলার কৃষক তাসির শেখ ফিলিপাইন জাতের আখ আবাদ করে সাধারণ জাতের চেয়ে বেশি ফলন পেয়েছেন। ১২ শতক জমিতে মাত্র ৩,০০০ টাকা খরচ করে এই বিশেষ জাতের আখের চাষ করে এখন বাজারে বিক্রি করছেন লাখ টাকা। মাগুরা জেলায় নতুন চাষ করেছি, খরচও কম, চাহিদাও বেশি। ফিলিপাইন জাতের আখ চাষে কৃষকদের উৎসাহিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। ফিলিপাইনের আখের জাত যেটা ব্ল্যাক সুগার কেন নামে পরিচিত, এটা মিষ্টতা বেশি, আখের চাষটা বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। এদিকে ফরিদপুরে এবছর ১৫২০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা থেকে ১৮,০০০ মেট্রিক টন আখ পাওয়া যাবে। এর বাজার মূল্য ৬৫ কোটি টাকা। ওষুধপাতি বেশি লাগে না, আমার কষ্ট বেশি লাগে না, আমি এককালীন টাকাগুলো আমি পাই। ৩৫ থেকে ৪০,০০০ টাকার মতো খরচ আমার, আমি তাতে ব্যাপারীর কাছে ২ লক্ষ টাকা বিক্রি করে দিছি। ফরিদপুরের আখ তুলনামূলক বেশি মিষ্টি ও নরম হওয়ায় দেশের সব জেলার মানুষ এটিকে চিবিয়ে খেতে পছন্দ করেন। তাই জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ সারা দেশে। চাষিদেরকে আগেই টাকা দিচ্ছি, এক এক ক্ষেত বুঝে ১ লাখ, ২ লাখ, ৩ লাখ। আখ খুব মিষ্টি, এর আখ নরম, খাইতে সুস্বাদু, এই জন্য এই আখের অনেক চাহিদা। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ ও উৎপাদন বাড়াতে চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি অফিস। যে সব জাতের ফলন ভালো, বিশেষ করে যেমন আমাদের একটা আছে ফিলিপাইনের আখ এবং আরেকটা স্থানীয় জাতের একটা আখ আছে, এই ধরনের আখের সম্প্রসারণে আমরা নিয়মিত কাজ করে থাকি। আখের রসের পাশাপাশি গুড়ের কদর রয়েছে সব বয়সের মানুষের কাছে। দেশ আখ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে চিনি আমদানিতে বিদেশ নির্ভরতা কমে আসবে বলে মনে করেন উদ্যোক্তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার সিন্দুরনা ইউনিয়নের হাটখোলায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। উপজেলা প্রশাসন এসব অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ এবং মাইকিং করা হলেও স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযান চালানো হয়। নাটোর শহরের ফুলবাগান এলাকার একটি চালের গোডাউনের তালা ভেঙে ট্রাকে করে প্রায় ১৫০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম ভুইয়া জানান, সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ২টার দিকে দুর্বৃত্তরা শহরের ফুলবাগান এলাকায় সড়ক ভবনের সামনে শাহিন ট্রেডার্সের নামে তার চালের গোডাউনের সামনে মিনি ট্রাক নিয়ে আসে। এরপর গোডাউনের তালা ভেঙে কমপক্ষে ১৫০ বস্তা চাল লুট করে ট্রাকে নিয়ে চলে যায়। মানুষ সেবা দেওয়ার ব্রত নিয়ে নার্সদের কর্মজীবন শুরুর আহ্বান জানিয়েছেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীরা লেখাপড়ার সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য আদ্দিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
যশোরে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের 15তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নার্সিং ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা সহ শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা। আমাদের দায়িত্ব পালন করার, আমরা রোগীদের সাথে ভালো ব্যবহার করার, আর এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি মনে হচ্ছে পরিবার ছেড়ে চলে যাচ্ছি। অন্যান্য নার্সিং ইনস্টিটিউটে আমরা যেটা দেখি যে জুনিয়র টিচার থাকে বেশি, কিন্তু আমাদের এখানে বলতে গেলে জুনিয়র টিচার কম কিন্তু সিনিয়র টিচার বেশি। তোমার কাউকে খোঁজা লাগবে না, তোমাকে সবাই খুঁজে নেবে। প্রতিষ্ঠান আমাকে এভাবেই শিক্ষা দিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার রোগীদের ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে বিদায়ী নার্সদের প্রতি আহ্বান জানান। তোমরা যেখানেই যাবে মানুষ যেন তোমাদেরকে মনে করে যে আমরা আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের এমন নার্সদের হাতে সেবা পেয়েছি যাদের সেবা আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। তোমাদের মধ্যে সেই ধরনের সেবা করার মানসিকতা তৈরি করবে। দক্ষ নার্স হতে হলে রোগীদের প্রতি যত্নশীল হতে হবে বলে জানান আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম। আমি আশা করি তোমরা এক্সপার্ট নার্স হবে, আর সেই মানসিকতা নিয়ে হসপিটালে যাবে। হাসপাতালে তোমরা হয়েছো, হাসপাতালে বেচতে পারার, তোমরা হয়েছো বেচতে ফুল। আমি মনে করি ফুলের মতো দেখা যাচ্ছে, সবচেয়ে ফুল এবং রুগীরা হবে হাসপাতালের ফল। ঠিক আছে, ফুলের মতো ফুটবা এবং তার আস্তে আস্তে সেবা দিয়ে তাদেরকে কি ফল হিসেবে পানি পাঠাবা। অনুষ্ঠানে আলোচনা পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণমূলক প্রামাণ্যচিত্র দেখানো হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের কিছু শর্ত দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের এক অনুষ্ঠানে তিনি বলেন, ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি শর্তহীন সমর্থন থেকে সরে আসতে হবে। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার এবং আঞ্চলিক ইস্যুতে নাক গলানো বন্ধ করারও আহ্বান জানান তিনি। তাহলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সহযোগিতাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা পাবে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 1979 সালে দেশটিতে ইসলামী বিপ্লবের পর ইসলামপন্থী শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হলে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। এবার খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচে খেলতে পারছেন আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তোনো। দুর্দান্ত ফর্মে রয়েছে জাভি আলোনসোর দল। লা লিগায় সব শেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে 14 ম্যাচে এটি তাদের 13তম জয়। অন্যদিকে ফর্মের ধারাবাহিকতা পাচ্ছে না লিভারপুল। প্রিমিয়ার লিগে গত রোববার অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারালেও এর আগে এক মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে 6 ম্যাচে 5টিতে হেরেছে আর্নে স্লটের দল। রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসও লিভারপুলের পক্ষে নয়। 2009 সালের পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে লিভারপুলের 9 সাক্ষাতে মাত্র একটিতে জয় পায় অলরেডরা। সালার জন্য এটা হতে পারে স্মরণীয় রাত। অ্যানফিল্ডে তার 20তম ম্যাচ। আর 2 গোল করলেই আফ্রিকার প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 50 গোল পূর্ণ হবে। ম্যাচ শুরু হবে রাত 2টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা বিএনপির। দিনাজপুর, বগুড়া এবং ফেনী থেকে লড়বেন খালেদা জিয়া ও বগুড়া 6 আসনের তারেক রহমান। এনসিপির শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক প্রার্থী তালিকা। ঢাকায় লড়বেন নাহিদ, তাসনিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। পঞ্চগড়ে সার্জিস, রংপুরে আক্তার আর কুমিল্লায় হাসনাত।
রাজনৈতিক দলগুলোর মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতে আমিরের, দ্রুতই প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। এবং কুড়িগ্রামের রৌমারীতে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে নিম্নমানের চাল বিতরণ করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।